সংবিধানের দোহাই দিয়ে গণভোটকে পিছিয়ে রাখার কোনো সুযোগ নাই। গণহত্যার সহযোগী শাহাবুদ্দিন চুপ্পুকে সংবিধানের দোহাই দিয়ে তাকে বাঁচানোর একটা প্রচেষ্টা আমরা খেয়াল করছি। শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করার পরেও কি রাষ্ট্রপতি আছে নাকি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় জীবননগরবাসী, ভালো আছেন আপনারা সবাই? সেই বিকেল বেলা থেকে আপনারা প্রস্তুতি নিয়েছেন, আমরা আসবো, আপনারা কথা শুনবেন। বিকাল গড়িয়ে সন্ধ্যা গেছে, সন্ধ্যার পরে ঈশার নামাজও শেষ হয়ে গেছে, তারপরেও এই যে শত শত মানুষ এই জীবননগরের খোলা রাজপথে দাঁড়িয়ে আছেন, এই কারণে আপনাদের সকলকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা এই বাংলাদেশের মানুষেরা একটা ভয়ঙ্কর সময় আমরা অতিক্রম করেছি। এমন একটা শাসন দুঃশাসন আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল, যে সময়টাতে কোনো মানুষ কথা বলতে পারে নাই, যে সময়টাতে কথা বললেই গ্রেফতার করা হতো, যেই সময়টাতে বাংলাদেশের মানুষকে ধরে গিয়ে নিয়ে আয়না ঘরে রেখে দিনের পর দিন বছরের পর বছর বন্দী করে রাখা হতো। আয়না ঘরের বন্দীদের সেই দুঃখ দুর্দশা, সেটা যখন আমরা ভাবতেও যাই তখন গা শিউরে ওঠে। এমন ভয়ঙ্কর একটা শাসন ব্যবস্থা আমাদের উপরে চাপিয়ে দিয়েছিল যে শেখ হাসিনা, সেই শেখ হাসিনাকে আমরা মনে করেছিলাম মহাপরিক্রমশালী, যাকে হয়তো কখনোই পদানত করা সম্ভব হবে না। কিন্তু উপরওয়ালার সিদ্ধান্ত ছিল ভিন্ন। এই বাংলাদেশের ছাত্র জনতারা আজ থেকে 2 বছর আগে জুলাই মাসে তারা রাজপথে নেমে এসেছিলেন। আবু সাঈদ 2 হাত প্রসারিত করে দিয়ে বুকের মধ্যে গুলি খেয়ে এই বাংলাদেশটাকে স্বাধীন করার জন্য জীবন দিয়ে গিয়েছিল। সেই সময়টাতে এই বাংলাদেশের একেবারে শিশু থেকে শুরু করে নিয়ে বার্ধক্য উপনীত মানুষ, এই দেশের কৃষক শ্রমিক মেহনতি মানুষ, এদেশের প্রবাসীরা, এদেশের শিক্ষক, এদেশের ছাত্র জনতা, নারী পুরুষ, হিন্দু মুসলমান নির্বিশেষে সকলে রাজপথে নেমে এসেছিল। তারা সকলে মিলে তখন স্লোগান উঠিয়েছিল, শেখ হাসিনার পদত্যাগ দাবি করেছিল, আওয়ামী লীগের উৎখাতের জন্য তারা রাজপথে নেমে এসেছিল। তারা সেই সময়টাতে শুধু আওয়ামী লীগের উৎখাত নয়, আওয়ামী লীগ যে কায়দা কানুন কৌশলের মধ্য দিয়ে রাষ্ট্রটাকে পরিচালনা করে, সেই কায়দা কানুন করা কৌশল যার মধ্য দিয়ে মানুষকে নিষ্পেষণ করা হয়, সেই নিষ্পেষণী কায়দাগুলো থেকেও, সেই নিষ্পেষণী রাষ্ট্র ব্যবস্থা থেকেও বাংলাদেশের মানুষ তখন মুক্তি চেয়েছিল। বাংলাদেশের মানুষ হাসিনাকে সরায় দিয়ে হাসিনার ব্যবস্থার মধ্যে অন্য কেউ এসে হাসিনাগিরি করবে, এই কারণে 24-এর অভ্যুত্থানে জীবন দেয় নাই। তারা একটা পরিবর্তন চেয়েছিল। বাংলাদেশের মানুষ সেই পরিবর্তনের আকাঙ্ক্ষা তারা ভোটে প্রয়োগ করেছে। যে গণভোট হয়েছে, সেই গণভোটে বাংলাদেশের 70% জনগণ তারা গণভোটে হ্যাঁর পক্ষে অবস্থান নিয়েছে। বাস্তবতা হচ্ছে এটাই। নির্বাচনের আগে বিএনপি গণভোটে হ্যাঁর পক্ষে প্রচারণায় নেমেছিল, তারা স্বতঃস্ফূর্তভাবে নামে নাই সত্য, কিন্তু জনগণের যে চাপ ছিল, তাদের কাছেও তো ইন্টেলিজেন্স রিপোর্ট থাকে, তারাও তো মানুষের সঙ্গে কিছুটা মেশে চাঁদাবাজির জন্য হলেও তো দোকানে দোকানে যেতে হয়। আড়ালে থেকেও তারা শুনতে পেরেছিল বাংলাদেশের মানুষেরা তারা গণভোটে হ্যাঁর পক্ষে অবস্থান নিয়েছে। এই কারণে নির্বাচনের আগে ভোট হারাবার ভয়ে তারা গণভোটের বিপক্ষে অবস্থান নেয় নাই, গণভোটের পক্ষে তারা অবস্থান নিয়েছিল। কিন্তু যখনই তারা ক্ষমতায় আসলো, তখনই প্রথম দিনই তারা গণভোটের সাথে বেইমানি করলো। তারা সংবিধান সংস্কার পরিষদের শপথ নিল না। তারা এটা জানালো যে বাংলাদেশের যে সংবিধান, এই সংবিধানে নাকি সংবিধান সংস্কার পরিষদের কথা নাই। এটা তো জানা কথা রে ভাই। আমরা তো সংবিধানের মধ্যে থেকে সংবিধান সংস্কার পরিষদের কথা বলি নাই, বরং সংবিধানের এই ব্যবস্থার সংস্কারটা, এই ব্যাপারের সমাধান নাই জন্যই আমরা জনগণের কাছে গিয়েছি। যদি সংবিধানের মধ্যে বিদ্যমান ব্যবস্থা নিয়ে সমাধান থাকতো, তাহলে আমাদেরকে জনগণের কাছে যাইতে হয়তো না। সংবিধানের মধ্যে সমাধান নাই, সেই কারণে আমাদেরকে জনগণের কাছে যেতে হয়েছে। সংবিধানের থেকে বড় জনগণ। সেই জনগণ যখন রায় দিয়েছে, তখন সংবিধানের দোহাই দিয়ে
গণভোটকে পিছিয়ে রাখার কোনো সুযোগ নাই। ভাইরা আমার, একটা সংবিধান সংশোধন কমিটি করা হয়েছে। এটা জাতির সঙ্গে একটা প্রতারণা। জাতি চেয়েছে বাংলাদেশে একটা নতুন ভিত্তিমূলের ভিত্তিতে, একটা নতুন কাঠামোতে নতুন ভাবে একটা সংবিধান প্রণয়ন করা হবে, কিন্তু সেটা না করে আবারও কাটাছেঁড়ার দিকে নিয়ে যাওয়া হয়েছে। ওই কাটাছেঁড়া এমন একটা পরিস্থিতি তৈরি করতে পারে বাংলাদেশে, আজকে সংবিধান সংশোধন হবে, কালকে কোর্টে রিট হবে, তারপরে দেখা যাবে সেই সংবিধানের সংশোধনীকে স্থগিত করে দেওয়া হয়েছে, সেই সংশোধনীকে বাতিল করে দেওয়া হয়েছে। মানুষের যত আকাঙ্ক্ষা আছে সমস্ত কিছুকে ধূলিসাৎ করে দেওয়া হতে পারে। এমন ধরনের নীল নকশার দিকে বাংলাদেশকে আমরা যেতে দিতে পারি না। ভাইরা আমার, এই সংবিধানের দোহাই দিয়ে এখন একজন স্বৈরাচারের দোসর, কুখ্যাত মানি লন্ডারার, অর্থ পাচারকারী, ব্যাংক লুটেরা, ব্যাংক দখলকারী এবং গণহত্যার সহযোগী শাহাবুদ্দিন চুপ্পুকে সংবিধানের দোহাই দিয়ে তাকে বাঁচানোর একটা প্রচেষ্টা আমরা খেয়াল করছি। শাহাবুদ্দিন চুপ্পু বলে যারা গ্রেফতারের কথা বলছে তারা 51 অনুচ্ছেদ দেখুক। আবার আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীও বলে রাষ্ট্রপতিকে তো গ্রেফতার করা যায় না। আমরা বলতে চাই, শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করার পরেও কি রাষ্ট্রপতি আছে নাকি? এখন তো ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আছেন, আমাদের মাননীয় স্পিকার মহোদয় এখন রাষ্ট্রপতি আছেন। সেই রাষ্ট্রপতি যিনি এখন অ্যাক্টিং রাষ্ট্রপতি, যিনি দায়িত্ব পালন করছেন, তাকে তো আমরা গ্রেফতার করতে বলি নাই। রাষ্ট্রপতির দায় মুক্তির বিধান কোন চিরস্থায়ী বন্দোবস্ত না। যতক্ষণ রাষ্ট্রপতি ততক্ষণ 51 অনুচ্ছেদ বলে তার বিরুদ্ধে ক্রিমিনাল মামলা করা যায় না, কিন্তু যখন তিনি আর রাষ্ট্রপতি থাকেন না তখন তাকে গ্রেফতার করতে আর কোনো আইনি বাধা নাই। এই বাংলাদেশে এরশাদ যে স্বৈরাচার কায়েম করেছিল, তখন 90-এর আন্দোলনের পরে, অভ্যুত্থানের পরে 6 দিনের মাথায় এরশাদকে গ্রেফতার করা হয়েছিল। এরশাদ তো রাষ্ট্রপতির পদ থেকে 6 দিনের মাথায় যদি গ্রেফতার হতে পারে, যদি আমাদের অতীতের প্রেসিডেন্ট থেকে থাকে, অতীতের যদি নজির থাকে, সে নজির থাকা সত্ত্বেও এমন ধরনের কথা বলা একটা মূর্খতার শামিল। জনগণকে আর মূর্খ করে রাখা যাবে না। জনগণ এটা জানে, এই বাংলাদেশে যারা স্বৈরাচার কায়েম করেছিল তাদের সব থেকে বড় দোসর ছিল এই শাহাবুদ্দিন চুপ্পু। ছাত্ররা তো তার কাছেও গিয়েছিল 14 জুলাইতে, যে কোটা ব্যবস্থা সেটাতে একটা সুরাহা করে দেন, কিন্তু রাষ্ট্রের অভিভাবক হিসাবে শাহাবুদ্দিন চুপ্পু তখন শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নেয় নাই। এই কারণে আমরা স্পষ্ট করে বলি, সংবিধানের 51 অনুচ্ছেদের দোহাই দিয়ে শাহাবুদ্দিন চুপ্পুর গ্রেফতার ঠেকানো যাবে না। 51 অনুচ্ছেদে শাহাবুদ্দিন চুপ্পুর গ্রেফতারের বিপক্ষে কোন ধরনের কোন সুরক্ষার অবশিষ্ট নাই। ভাইরা আমার, আমরা খেয়াল করে দেখছি এই বাংলাদেশ রাষ্ট্র কাঠামোটাকে একটা দলীয়করণের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। বিএনপি একদিকে বলে বহুদলীয় গণতন্ত্র তারা নিয়ে এসেছে, আর একদিকে বাংলাদেশের প্রত্যেকটা স্থানীয় সরকারের প্রতিষ্ঠানে আর প্রত্যেকটা স্বতন্ত্র প্রতিষ্ঠানে তারা তাদের দলীয় লোকদেরকে নিয়োগ করছে। সিটি কর্পোরেশনে তাদের দলীয় লোক, ইউনিয়ন পরিষদেও তাদের দলীয় লোকদেরকে তারা বসাচ্ছে, জেলা পরিষদেও তারা তাদের দলীয় লোকদেরকে বসাচ্ছে। বাংলাদেশটাকে তারা এক দলীয় একটা শাসন কাঠামোর দিকে নিয়ে যাওয়ার ফিকির তারা করছে। আরো দুঃখজনক ব্যাপার, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে বিএনপি নির্বাচন কমিশনকেও দলীয়করণের মাধ্যমে দখল করার পায়তারা করছে। তাদের দলের একজন ব্যক্তি, তিনি আগে আমলা ছিলেন, সরকারি চাকরি থেকে পদত্যাগ করার পরে বিএনপির রাজনীতির সাথে সরাসরি যুক্ত হয়েছেন, সরাসরি দলে নাম লিখিয়েছেন। বিএনপি নির্বাচনের সময়টাতে
দলীয়ভাবে নির্বাচনের কর্মযজ্ঞের মধ্য দিয়ে যিনি গিয়েছেন, সেরকম একজন ব্যক্তিকে এখন যদি নিয়ে এসে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব করা হয়, তাহলে স্পষ্ট ধরা পড়ে নির্বাচন কমিশনটাকেও তারা নিরপেক্ষ রাখতে চায় না। ভাইরা আমার, পরিস্থিতি যাই হোক, এই বাংলাদেশের মানুষেরা সামনের স্থানীয় সরকার নির্বাচনে তারা জনগণের পক্ষে যারা আছে তাদের পক্ষেই তারা অবস্থান গ্রহণ করবে। এবং সে কারণেই সারা বাংলাদেশে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছি। সেই প্রস্তুতির অংশ হিসেবে আপনাদের জীবননগর পৌরসভার মেয়র পদপ্রার্থী হিসেবে আমরা সোহেল পারভেজকে আপনাদের হাতে তুলে দিচ্ছি। আমরা আশাবাদী, আপনারা যদি সোহেল পারভেজ ভাইকে ভোট দিয়ে নির্বাচিত করেন, সোহেল পারভেজ ভাই আপনাদের পৌরসভার মানুষের সকল ধরনের অভাব অভিযোগ থেকে শুরু করে নিয়ে সকল নাগরিক সেবা তিনি প্রদান করবেন ইনশাআল্লাহ। সুপ্রিয় জীবননগরবাসী, বক্তব্য দীর্ঘায়িত করব না। জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা হাঁটি হাঁটি পা পা করে আপনাদের কাছে পর্যন্ত এসেছি। ইতিমধ্যে বাংলাদেশের প্রত্যেকটা জেলার প্রতিটা প্রান্তে জাতীয় নাগরিক পার্টি পৌঁছে গেছে। বাংলাদেশের মানুষের মধ্যে জাতীয় নাগরিক পার্টিকে নিয়ে একটা জোয়ার তৈরি হয়েছে। এমনকি এবারের জাতীয় নির্বাচনে বাংলাদেশের মানুষেরা জাতীয় নাগরিক পার্টিকে তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে ভোটের মধ্য দিয়ে তারা স্বীকৃতি দিয়েছে। অথচ দুর্ভাগ্যের বিষয়, জেলা আইন শৃঙ্খলা কমিটিতে শুধু বিএনপির লোকদেরকে টাকা হয়, এনসিপির লোকদেরকে টাকা হয় না। আমরা বলতে চাই, আইন শৃঙ্খলার যদি বেহাল দশা থাকে, সরকার দল বিএনপির লোকেরা গিয়ে আইন শৃঙ্খলা মিটিংয়ে সেটা বলবে না। তারা বরং ক্ষমতার অপব্যবহার করবে। যদি আইন শৃঙ্খলা কমিটিগুলোকে সঠিকভাবে ফাংশন করাতে হয়, অবশ্যই প্রত্যেকটা জেলায় জেলায়, প্রত্যেকটা উপজেলায় উপজেলায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতিনিধিদেরকে আইন শৃঙ্খলা কমিটিতে রাখতে হবে। ভাইরা আমার, আমরা কোন ধরনের সিন্ডিকেট চাই না, আমরা জোর জবরদস্তি চাই না। আমরা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এই বাংলাদেশটাকে আমরা এগিয়ে নিতে চাই। সেই যাত্রায় আমরা চাই না কেউ বাধা তৈরি করুক। যদি বাধা তৈরি করে, আমরা কিন্তু জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকি সবসময়। কারণ 24 আমাদেরকে নতুন জীবন দিয়েছে, অতএব জীবনের ভয় আমরা আর করি না। ভাইরা আমার, জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই বাংলাদেশ একটা মধ্যমপন্থী জায়গা থেকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে গণতন্ত্রের মধ্য দিয়ে স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করে একটা রাজনীতি প্রতিষ্ঠা করতে চায়, যে রাজনীতিতে এদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলের অংশগ্রহণ থাকবে, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষিত হবে, এমন একটা রাজনীতি আমরা প্রতিষ্ঠা করতে চাই। আমাদের কাছে খবর এসেছে 2 দিন আগে এই জীবননগরে 4 জন ভারতীয় নাগরিককে পুশিল করানো হয়েছে। এখনো পর্যন্ত বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে ট্রেস করতে পারে নাই, তাদের ব্যাপারে ব্যবস্থা নিতে পারে নাই। এমন ঝুঁকিপূর্ণ অবস্থায় বাংলাদেশের সীমান্তকে আমরা ফেলে রাখতে পারি না। যদি প্রয়োজন হয়, সীমান্ত রক্ষার যদি ডাক আসে, তাহলে এই জীবননগরবাসী কি সীমান্ত রক্ষার জন্য প্রস্তুত আছে? ভাইয়ের আমার, আমরা একটা নতুন দিনের কথা বলছি। সেই নতুনের দিনে এই জীবননগরে জাতীয় নাগরিক পার্টি এনসিপি একটা শক্তিশালী ঘাঁটি গড়ে তুলবে, এমন একটা আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ।